বাড়ির সামনে রাস্তায় বসে যুদ্ধের বীভৎসতার তাপ পোয়ানো লোকটা বিড়বিড় করে বকে চলেছিল, আর ইন্দুবালা তার সমস্ত সত্তা নিয়ে মন দিয়ে শুনেছিল কয়েকটা প্রিয় মানুষের তার চারপাশ থেকে চিরকালের জন্য হারিয়ে যাওয়ার গল্প। ইন্দুবালা একা হয়ে পড়েছিল, বড় একা। একটা শহরে 3 ছেলে মেয়ে আর পুরনো বাড়িতে নিজের শরীরের সমস্ত যৌবন নিয়ে একেবারে একা। না, ইন্দুবালা কাঁদেনি। কাঁদার মতো সময় তার ছিল, কিন্তু পরিস্থিতি ছিল না। ভেতর থেকে কেমন যেন শুকনো হয়ে গিয়েছিল সব কিছু। স্বাধীন বাংলাদেশের পতাকা যেদিন উড়ল সে দেশের মাটিতে, এদেশে ইন্দুবালা ছেনুমিত্তির লেনের নিচের ঘর ঝাড় দিয়ে উনুন ধরালেন। ভাড়ারে চাল ছিল বাড়ন্ত। ছেলে মেয়েগুলো খিদের জ্বালায় তারস্বরে কাঁদছিল। পাওনাদারের দল দাঁড়িয়েছিল রাস্তায়। লক্ষ্মী মাছওয়ালি শেষ বাজারে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরছিল, আর থমকে দাঁড়িয়ে পড়েছিল নোনা ধরে ক্ষয়ে যাওয়া দেওয়ালের বাড়িটার সামনে। লক্ষ্মী দেখেছিল একটা বছর 25-এর সদ্য বিধবা ধপধপে সাদা শাড়িতে এলো চুলে চুপ করে বসে আছে ধরে ওঠা উনুনের সামনে। উনুনের গুলের আঁচে ফর্সা মেয়েটার মুখটা লাল হয়ে আছে। ওদিকে একটু দূরে আছে চিল শকুনের মতো পাওনাদারেরা। লক্ষ্মীর যেন কি মনে হয়েছিল সেই মুহূর্তে। এই বাড়িতে মাছ বিক্রি করেছে সে বহুদিন, এই বাড়ির নুন খেয়েছে সে। একটু সময় নষ্ট করেনি লক্ষ্মী। সোজা এসে ইন্দুবালার সামনে গ্যাট থেকে 2 টাকা বার করে মেঝের ওপরে রেখে দিয়ে বলেছিল, আজ তোমার বাড়িতে 2টো ভাত মুখে দেবো মাজি, কিছু মনে করো না। 12টা 25-এর ক্যানিং লোকাল ছুড়ে গেল যে, এখন 2টো পেটে না পড়লে বাড়ি ফিরতে সাঁঝ হয়ে যাবে, আর সলিল চলবে না মাজি। ইন্দুবালা হ্যাঁ না কিছুই বলেনি। তাদের খুলনার বাড়িতে অতিথিরা কোনো দিন ভাত না খেয়ে যায়নি। আজও তিনি লক্ষ্মীকে ফেরাতে পারলেন না। বলতে পারলেন না তার ভাড়ারে ফোটাবার মতো চালটুকু নেই। লক্ষ্মীর ঝাঁপিতে 1 আনাও নেই যা দিয়ে তিনি তার দৌড়ে আসে লক্ষ্মীকে মুড়ি কিনে খাওয়াতে পারেন। 7-5 না ভেবে একটু কুণ্ঠা নিয়ে ইন্দুবালা লক্ষ্মীর দেওয়া টাকাটা আঁচলে বাঁধলেন। উনুনে চাপালেন 1 হাঁড়ি জল। ছোট্ট মেয়েকে দোতলার ঘরে ঘুম পাড়িয়ে এসে বড় ছেলে প্রদীপকে পাঠালেন সামনের মুদিখানা দোকানে। খিড়কির দরজা খুলে নিজের বাড়ির পিছনের বাগান থেকে নিয়ে এলেন সবে কচি পাতা আসা কুমড়ো শাক, গাছের পাকা লঙ্কা। শাশুড়ির আমলে পুরনো ভারী শিলটা পাতলেন অনেক দিন পর। যত্ন করে ধুয়ে কয়েকবার প্রাচীন হিমশীতল পাথরটার উপর রাখলেন সর্ষের দানা। শিল আর নোড়ার আদিম ঘর্ষণে খুলনা থেকে পাঠানো মায়ের শেষ সর্ষেটুকু বেটে ফেললেন ইন্দুবালা অল্পক্ষণের মধ্যেই। লোহার কড়াইতে জল মরতে থাকা সবুজ ঘন কুমড়ো শাকের ওপর আঁচলা করে ছড়িয়ে দিলেন সর্ষের মণ্ড। কয়লার আঁচে টকবক আওয়াজে ফুটতে থাকলো কচি শাকগুলো আর নরম পাতাগুলো। সাঁতলানোর ঝাঁঝ ছড়িয়ে পড়ল গোটা বাড়িতে। দোতলার ঘরে খুকি চোখ মেলে হাত পা নেড়ে খেলতে থাকলো। ছোট 2 ছেলে গরম ভাত খাওয়ার বাসনায় থালা নিয়ে এসে বসে পড়ল রান্নাঘরের দরজায়। তখনও লাল লঙ্কাগুলোর গা থেকে ঝাল মিশছে কুমড়ো শাকের হালকা সবুজ মাখো মাখো সর্ষের ঝোলে। রান্নার পাট শেষ হলে ইন্দুবালা ওপরের ঘরে তাক থেকে পারলেন গতবারে তেঁতুলের আচার। আসন পেতে লক্ষ্মীকে যত্ন করে খাওয়ালেন। ফেরার সময় বাকি পয়সা ফেরত দিতে গেলে লক্ষ্মী বলল, ও কিরম বাত হলো মাঝি, কাল যে আবার খাবো, হর রোজ পয়সা দেবো না তোমায়, ওটা তুমি রাখিয়ে দাও। লক্ষ্মী সেই যে গেল, পরের দিন এলো আরও 3 জনকে সঙ্গে নিয়ে। এইভাবে আস্তে আস্তে বাজারে সবাই এসে খাওয়া শুরু করলো ইন্দুবালার নিচের ঘরে। একদিন উড়িষ্যা থেকে এলো ধনঞ্জয়। কেউ তাকে ডাকেনি, কেউ কথা বলেনি। দরজার কাছে শুধু ভাত খাওয়ার জন্য বসেছিল বেচারা।
বড় মায়া হয়েছিল দেখে ইন্দুবালার। ওই বয়সের একটা ভাই ছিল যে তার। যুদ্ধের সময় খান সেনারা জ্বালিয়ে দিয়েছিল তাকে। আর একটুও মনে করতে চাননি সেসব কথা। অনেকটা ভাত আর ডাল দিলে চিটেপুটে খেয়েছিল ধনঞ্জয়। ছেলেদের খাইয়ে মেয়েকে ঘুম পাড়িয়ে রান্নাঘর পরিষ্কার করতে এসে ইন্দুবালা দেখেছিলেন সব কিছু সাফসুতরো, থালাবাটি ধোয়া, এমনকি মাটির উনুনটা পর্যন্ত সুন্দর করে লেপা। সেই থেকে ইন্দুবালার সংসারে থেকে গেল উড়িষ্যার কোন এক খরাপীড়িত আজ গায়ের ধনঞ্জয়। সিঁড়ির নিচটা সাজিয়ে নিল তার নিজের মতো করে, সেখানেই থাকতে শুরু করলো। একদিন হঠাৎ রান্নার গন্ধে চলে এলেন সামনের কালেক্টর অফিসের বড়বাবু। ইন্দুবালা হাতের রান্না খেয়ে ইন্দুবালার হাতের রান্না খেয়ে তার কবেকার মরে যাওয়া মায়ের কথা মনে পড়ল। নিদান দিলেন তার অফিসের সবাই এখন থেকে আসবে খেতে। শুধু তাই নয়, নিজের থেকে খুশি হয়ে একটা হলুদ রঙের এনামেল বোর্ড টাঙিয়ে দিয়ে গেলেন ইন্দুবালার বাইরের দরজার ঠিক ওপরে। সেখানে জলজল করে লেখা থাকলো ইন্দুবালা ভাতের হোটেল। পুরসভা থেকে লাইসেন্সও হলো। দুই ছেলে বড় হলো, তারা দিব্যি লেখাপড়া শিখে সুন্দর বিয়ে করে টুপটাপ সরে পড়ল। মেয়ে গেল জামাইয়ের সাথে পাঞ্জাবে, দিল্লিতে ঘুরে ঘুরে সংসার করতে। ইন্দুবালা একা থেকে গেলেন তার ভাতের হোটেল নিয়ে, একদম একা। একা কেন থাকলেন তার একটা বিস্তৃত ব্যাখ্যান দেওয়াই যেত। গল্পের পরিসর জটিল করার জন্য প্যাঁচ পয়জার কম ছিল না, কিন্তু তাহলে একতরফা ইন্দুবালার কথা শুনলে তো চলতো না। তার সাথে তার দুই ছেলে এবং মেয়ের কথাও শুনতে হতো। চারপক্ষের কথা শুনলে মনে হতো বাঙালির চেনা গল্প। মা মানিয়ে নিতে পারছে না ছেলেদের সংসারে, কেমন যেন পর পর মনে হচ্ছে নিজেকে। আজ পর্যন্ত সংসারের যে চাবি তার আঁচলের খুঁটে বাঁধা থাকতো, তা যেন চলে গেছে অন্য কারোর হাতের মুঠোয়। ওদিকে ছেলেরা বলতো মা বড় বেশি নিজের মতো করে চলতে চাইছে, কারোর কথাই শুনছে না। বয়সেরও তো একটা ছায়া নিবিড় শান্তি আসছে, কিন্তু ইন্দুবালা নিজের থেকেই সেসবের কোনো বালাই ছিল না। আর কোনো কালেই তো মেয়ের বাড়িতে বাঙালি মায়েরা খুব একটা থাকতে আহ্লাদিত হননি, সবসময় কিন্তু করেছেন। কাজেই মেয়ের দিক থেকে দরজা অনেক দিনই খিল তুলে দিয়েছেন ইন্দুবালা। যদিও খোঁজ খবর নেওয়া, দেখাশোনা করা সবই তারা করেছে, এমনকি মায়ের নিয়মিত ডাক্তারি চেক আপ। নাতনিরা আহ্লাদ করে নাত বউ নিয়ে আসে মাঝে মাঝে, ঠামুনের খবর রাখে। কিন্তু বুড়ি নিজে সব জাগতিক মায়ার ছেঁদো বাঁধনে একটু আটকা পড়তে চান না। একদিনও ভাতের হোটেল বন্ধ যায়নি লক্ষ্মীর খাবার দিনের পর থেকে। বন্যা, কলেরা, ডেঙ্গু, দাঙ্গা, কারফিউ কোনো কিছুতেই ইন্দুবালার হোটেলে উনুনে আঁচ নেভেনি। ভাঁড়ারে বাড়ন্ত হয়নি চাল। বাড়ির পেছনে বাগানের কুমড়ো শাক। আজ ইন্দুবালার বয়স যখন 7 ঘর ছুঁয়ে ফেলেছে, তখন ছেলেরা মাকে নিয়ে এই ব্যবসা বন্ধ করতে, নিজে হাতে রান্নাবান্না বন্ধ করার ফরমান জারি করলে অশান্তি বাঁধে কালবৈশাখীর মতো। ফলে বেশ কিছুদিন মুখ দেখাদেখি বন্ধ থাকে দুপক্ষেরই। তখন শিবরাত্রির সলতের মতো বিজয়া, পয়লা বৈশাখ নমস্কারটুকু টিকিয়ে রাখে নাতি নাতনিরা। ছেলেরা দূর থেকে ফোন করে খবর নেয়, ধনঞ্জয়কে বকাঝকা করে মায়ের ঠিক মতো দেখাশোনা করার জন্য। আর ইন্দুবালা তখন নিজের সামনে একটা পাঁচিল তুলে দেন। অভিমানের আদান প্রদান বেশ কিছুদিন অব্যাহত থাকে, কিন্তু তার মধ্যে ইন্দুবালা রান্নাঘরে মৌসুমি পদের কোনো বিরাম হয় না। সেখানে কৌটোতে ভর্তি হতে থাকে পৌষের পিঠে, বর্ষার ভাপা ইলিশ, গরমের মুড়িঘণ্ট। ধনঞ্জয় সব দিয়ে আসে বুড়ির নাম করে টিফিন কৌটোতে ছেলে মেয়েদের প্রত্যেকের বাড়ি বাড়ি। পূর্ণিমায় বুড়ির গাঁটের ব্যথা বাড়ে, আমাবস্যায় হাঁটতে পারে না প্রায়, তবু মলম লাগিয়ে গরম জলে সেঁক নিয়ে রান্না করেন ইন্দুবালা। এতগুলো লোক আসবে, আঙুল চেটে চেটে খাবে, বায়না করবে,
একটু শুক্তোর জন্য, একটু মাছের মাথা দিয়ে করা ডালের জন্য। পরিতৃপ্ত চাঁদপানা মুখগুলো দেখতে ভালো লাগে যেন, ওদের খাইয়েও সুখ। ইন্দুবালা তাই কোনো দিন কোনো তীর্থে যাননি, ধম্মকম্ম করেননি। ঠাকুরের কথামৃতের বাণী মনের মধ্যে আউড়ে গেছেন, নারায়ণ সেবা, জীবে প্রেম। তবে আজকে পূর্ণিমা অমাবস্যা গ্রহণের মারপ্যাঁচ না থাকলেও পায়ের ব্যথাটা যেন বড্ড বেড়েছে ইন্দুবালার। সকালের পাঁজি খুলে আতিপাতি করে দেখেছেন, কোথাও কোনো বক্র দৃষ্টি নেই তো গ্রহের। তবুও বাড়ির পেছনের বাগানের সিঁড়িটা দিয়ে নামতেই হড়কে যাচ্ছিলেন আর একটু হলে। কবে থেকে ধনঞ্জয়কে বলছেন, ওরে চুন ফেল, একটু নারকেলের ঝাঁটা দিয়ে ঘষে ঘষে পরিষ্কার কর। তা কে শোনে কার কথা? থাকতো সেই আগেকার বয়স, কারোর কাজের জন্য তিনি বসে থাকতেন নাকি? ওই 10 কেজি চালের ভাত নিজে করেননি এক সময়? ফ্যান ঢালার সময় বাজারের লোকগুলো এসে দাঁড়িয়ে থাকতো জুঁই ফুলের মতো ভাত দেখার জন্য। ওই কারি কারি ফ্যান টেনে তুলে নিয়ে আসেননি পাড়ার কুস্তির আখড়ায়? ছেলেগুলো খেয়ে তৃপ্ত হতো। মা শিখিয়েছিল, ভাত হলো লক্ষ্মী, তার কিছু ফেলতে নেই। কত মানুষই এই ফ্যানটুকু খেয়ে বেঁচে আছে দুবেলা। এইসব বকতে বকতে ইন্দুবালা সিঁড়ি দিয়ে নামলেন, খিড়কির দরজা খুললেন। সেখানেই তো সেই শাশুড়ির আমলের একটা ছোট্ট বাগান, একটা আম গাছ, একটা পেয়ারা গাছ, একটা লিকলিকে নারকেল গাছ খাড়াই হয়ে উঠেছে। এইসব ছাড়াও কয়েক ছটাক জমিতে ইন্দুবালা সাজিয়ে নিয়েছেন তার রান্নাঘরের কাজে লাগার মতো টুকিটাকি সবজি। যেন ফকিরের ঝুলি, কিছু না কিছু তুমি পাবেই। প্রচণ্ড পা ব্যথা নিয়ে এতটা সিঁড়ি ঠেলে বাগানে এসে ইন্দুবালার মন ভালো হয়ে যায়। গোটা বাগান আলো করে ফুটে আছে কুমড়ো ফুল, তার উপরে বিন্দু বিন্দু শিশির। এই ভরা বসন্তে, এই সুন্দর সকাল, শহরের ইট কাঠ পাথরের মধ্যে কোথা থেকে যেন ডেকে উঠল একটা কোকিল। ইন্দুবালা কুমড়ো ফুলের উপর হাত বোলালেন। কোথা থেকে পুরনো কলকাতার ছেনুমিত্তির লেনের ইঁদোগলি দোতলার বাড়িতে ছোট্ট বাগান হয়ে গেল খুলনার কোলাপোতার নিকানো উঠোন। মাটির উনুনে শুকনো খেজুর পাতার জিরানো আঁচ, আর চাটের উপরে ছ্যাঁকছুক করে ভাজতে থাকা কুমড়ো ফুলের মিঠে বড়া। নামানোর সময় ঠাকুমা তার উপরে যত্ন করে ছড়িয়ে দিতেন পোস্তর দানা। পাশে বাটি হাতে বসে থাকতো ছোট্ট ইন্দুবালা আর তার ভাই। ঝপ করে একটা সকাল নিমেষে পাল্টে দিল ইন্দুবালার ভাতের হোটেলের আজকের মেনু। এক জুড়ি কুমড়ো ফুল তুলে নিয়ে এসে দোকানের সামনে কালো বোর্ডে চক দিয়ে লিখলেন, ভাত, ডাল, কুমড়ো ফুলের মিঠে বড়া, সর্ষে মাছ, জলপাইয়ের চাটনি। ধনঞ্জয় গাঁক গাঁক করে উঠল তার দেশিয়ালি ভাষায়। রেগে গেল, বাংলা তার ঠিক আসে না। আলু ভাজা হওয়ার কথা ছিল, সর্ষের মাছের জায়গায় আলু পটলের ফুলকপির ঝোল হওয়ার কথা ছিল, সেই সব ছেড়ে কিনা কুমড়ো ফুলের বড়া। ইন্দুবালা কোনো কথায় কান তুললেন না, উত্তরও দিলেন না। স্নান করে ধপধপে সাদা কাপড় পরে রান্নাঘরে ঢুকলেন। বেলা যত বাড়তে থাকলো, চারিদিকের আকাশ বাতাস ছেয়ে গেল কুমড়ো ফুলের মিঠে বড়া ভাজার গন্ধে। সামনের মেশবাড়ির ছেলে মেয়েগুলো আজ বড় তাড়াতাড়ি ভাত খেতে এলো। কালেক্টর অফিসের কেরানিকুল বাড়ি থেকে খেয়ে এসেও দুপুরবেলা 4টি ভাত বেশি চাইল। কবেকার খুলনার এক উঠোন রান্না জড়ো হলো ইন্দুবালার হোটেলে। সবার খাওয়ার তারিফ যখন তিনি রান্নাঘর থেকে শুনতে পাচ্ছিলেন, ছেলে ছোকরারা দিদা বলে এসে যখন জড়িয়ে ধরে আদর করে যাচ্ছিল, বাড়ি তখন মম করছে গন্ধে। ঠিক তখনই সেই পড়ন্ত বেলায় হোটেলের সামনে এসে দাঁড়ালো একটা ক্যাব। নেমে এলো একটি মেয়ে, সেও প্রায় বছর 10 পরে ফিরেছে কলকাতায়। মেয়েটির ছোট করে কাটা চুল, মেয়েটির হাবভাব, মেয়েটির পোশাক, তার বিদেশি লাগেজ কাস্টমারের ভাত খাওয়ার ছন্দপতন ঘটায়। সবাই হাঁ করে তাকিয়ে থাকে অবাক হয়ে। এই সময় ছেনুমিত্তির লেনে পড়িয়ে এলো কোথা থেকে? মেয়েটি শটান গটমাট করে এগিয়ে আসে, চোখের রোচশমা মাথার উপরে তোলে। হেলে যাওয়া খয়রাটে এনামেল বোর্ডের ইন্দুবালা ভাতের হোটেল তার আমেরিকার প্রবাস জীবনে হারিয়ে যাওয়া বর্ণ পরিচয়ে পড়তে অসুবিধা হয় না।
দরজার সামনে এক ঘর লোকের মধ্যে অস্ফুট স্বরে ডাকে, ঠাম্মি। ইন্দুবালা তখন যত্ন করে শেষ কুমড়ো ফুলের বড়াটা ভাজছিলেন চাটুর ওপরে। অনেক দিনের হারিয়ে যাওয়া কণ্ঠস্বরে ঘুরে তাকান। তার হাতে বেসনের প্রলেপ, কপালে উনুনের আঁচের বিন্দু বিন্দু ঘাম। সোনালি ফ্রেমের চশমাটা একটু ঠিক করে এগিয়ে আসেন, ভালো করে দেখেন এক পশলা রোদ ঢোকা রান্নাঘরে মেয়েটির মুখটা। নয়ান না? জড়িয়ে ধরে সুনয়নী তার ঠাম্মিকে। কোনো শব্দ যেন তার গলা থেকে বেরোতে চায় না, শুধু ফোপানো কান্নায় বোঝা যায় ভাঙা ভাঙা কথা। আমায় একটু থাকতে দেবে ঠাম্মি তোমার কাছে? ইন্দুবালার কান যেন বিশ্বাস করতে পারে না। তার বড় ছেলের এই মেয়েটি ঠিক তার মতোই, একরোখা, কারো কথা শোনে না, কাউকে তোয়াক্কা করে না। কলেজ টপকে চলে গিয়েছিল বাইরে, কোন এক বিদেশিকে বিয়েও করেছিল মনে হয়। তারপর আর কেউ খবর রাখেনি। মেয়েটা যে এই বাড়ির কেউ ছিল, এই বাড়ির কেউ হয়, সে কথা যেন ভুলেই গিয়েছিল সবাই। শুধু নতুন বছরে কার্ড আসত ইন্দুবালার কাছে, ফুল, লতাপাতা, সূর্য দেওয়া। ইংরাজিতে লেখা থাকতো অনেক কিছু, ইন্দুবালা সেগুলো সাজিয়ে রেখে দিতেন দেওয়ালে। সেই নয়ান, আমাকে ভুলে যাওনি তো ঠাম্মি? সবাই ভুলে গেছে আমাকে, বাবা, ভাই, কাকু, পিসি, সবাই। ইন্দুবালা থুতনি ধরে চুমু খান। তাকে শান্ত হয়ে বসতে বলেন রান্নাঘরের ছোট্ট টুলটায়। সামনের টেবিলে শালপাতার থালায় নিজে হাতে ভাত বাড়েন, মাটির গ্লাসে জল দেন। আমার ঠাকুমা কি বলতে জানিস নয়ন? দুপুরের অতিথি হলো মেঘনা চাইতে জল, তাকে পেট পুড়ে না খাওয়ালে গেরস্থর অমঙ্গল হবে। মাঠ ভরা ধান হবে না, গোলা ভরা ফসল উঠবে না, মা লক্ষ্মী বিরূপ হবেন, ভিটে মাটি ছাড়া করবেন। সুনয়নী ডুকরে কেঁদে উঠল। তার যে ভিটে মাটি কিছু নেই, আর সব গেছে। ইন্দুবালা মেয়ের মাথায় হাত বোলালেন। মিষ্টি কুমড়োর ফুলের বড়া মুখের সামনে ধরে বললেন, দেখ তো দিদি ভাই, মনে পড়ে কি না কিছু? সুনয়নী কিছু মনে করতে পারল কি না বোঝা যায় না। তখন সে তার সদ্য ছেড়ে আসা স্প্যানিশ বয়ফ্রেন্ডের বিশ্বাসঘাতকতায় ব্যাকুল। কিন্তু ইন্দুবালার মনে পড়ল অনেক কিছু। সুনয়নের জন্ম হয়েছিল এমনই এক ঝলমলে দুপুরে। সেদিন ছিল বাসন্তী পুজো। সেদিন তিনি সারা দিন উপোস করেছিলেন। বাটিতে ভেজানো ছিল নতুন ছোলা। কুমড়োগুলো ডুমো ডুমো করে কাটা ছিল। দয়া গোয়ালিনী দিয়ে গিয়েছিল বাড়িতে পাতা ঘি। ইচ্ছে ছিল কুমড়ো ছক্কা রাঁধবেন সেদিন। তখন এরকমই বিকেল হয়েছিল সব কিছু সারতে। বাড়িতে পাতা ঘি আর হিঙের গন্ধে কুমড়োর ছক্কা সারা বাড়িতে যখন মম করছে গন্ধ, তখনই খবরটা এলো হসপিটাল থেকে। বাড়িতে কতদিন পর নতুন লোক এলো। নাতনির টানা টানা চোখ দেখে ভেবেছিলেন সত্যি ঠাম্মিই বুঝি ফিরে এলেন খুলনার কোলাপাতা বাড়ির সব মায়াটুকু নিয়ে। চোখ চিকচিক করে উঠেছিল ইন্দুবালার। বড় আদর করে প্রথম নাতনির নাম রেখেছিলেন সুনয়নী। ধনঞ্জয় আবার খিটখিট করতে পারত বুড়ির মেনু চেঞ্জ করার জন্য, কিন্তু আজ সে আর টু শব্দটিও করল না। বরং বঁটিটা নিয়ে বড় একটা কুমড়ো কাটতে বসল। আর কেউ জানুক আর না জানুক, সে জানে বড় নাতনি সুনয়নী চলে যাবার পর থেকে এ বাড়িতে আর কোনো দিন কুমড়োর ছক্কা রাঁধেননি ইন্দুবালা। সন্ধেবেলা ধনঞ্জয় ধূপ দিতে এসে দেখল কালো বোর্ডে লেখা আছে রাতের মেনু। রুটি, কুমড়োর ছক্কা, সিমাইয়ের পায়েস। পরবর্তী অংশ তোলা রইল পরবর্তী পর্বের জন্য। ইন্দুবালার এই সংসার কেমন লাগছে জানানোর জন্য কমেন্ট সেকশনের মাধ্যমে আপনাদের মতামত প্রদান করে আমাদেরকে অনুপ্রাণিত করুন। আগামী পর্বের অপেক্ষায় থাকুন। নমস্কার।